দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। ধর 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 চোরদের ধর, জনগণ করছে প্রতিবাদ। ধর 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 চোরদের ধর, জনগণ করছে প্রতিবাদ। দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। পরিচয় খুঁজতে গিয়ে ব্যক্তি তালাশ করে পাওয়া যায় রক্তে মাখা ভালোবাসার চিঠি। তাতে আঘাতটা যায়নি দেখা, আঘাতটা যায়নি দেখা, অন্তরে না বুকে। হে 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 হে, লাশটা পড়ে আছে অন্ধকারের ঘরে। গতকাল একটি অপমৃত্যু ঘটেছিল, যা কিনা হয়নি ছাপা দৈনিক খবরের কাগজে। পোস্টমর্টম কখন হবে, পোস্টমর্টম কখন হবে, দাফন হবে কবে? হে 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 হে, লাশটা পড়ে আছে অন্ধকারের ঘরে। লাশটা পড়ে আছে ওই অন্ধকারের ঘরে। দর্শক, বাংলা সঙ্গীতের স্বর্ণালী যুগ বলা হয় ৮০ এবং ৯০ দশকের সঙ্গীতকেই। ঠিক সেই সময়ে বিদেশি গানের ভীষণ দাপট ছিল, আর সেই বিদেশি গানের বুকে বাংলাদেশের গানের পেরেক বসিয়েছেন যে কয়েকজন সঙ্গীতজ্ঞ, তার মধ্যে তরুণ যোদ্ধা সঙ্গীতজ্ঞ ইথুন বাবু। তিনি একাধারে বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার এবং শিল্পী। আজ আমাদের অতিথি হয়েছেন। আমরা কথা বলবো এই প্রিয় মুখ ইথুন বাবুর সাথে। তবলাবাদন দিয়ে ছেলেবেলায় শুরু হয়েছিল ইথুন ভাই, এবং সেই শৈশবে রাজশাহীতে বসে সেখান থেকে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এখন আপনি মহারাজা। কি বলবেন? প্রথমেই যুদ্ধটা ছিল হচ্ছে ইন্ডাস্ট্রি 90 থেকে। আর ছোটোবেলায় তবলা মানে আমি ক্লাস 3 থেকে 2 থেকেই মানে তবলা বাজাতাম। এবং আমার ওস্তাদ ছিলেন 3টা, ওস্তাদ মোজাম্মেল হক, রবিউল হক এবং ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু। তবলা বাজানোতে খুব পারদর্শী ছিলাম। এবং 1978-এ রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমার তবলা বাজানো দেখে আমাকে আদর করেছিলেন এবং ডেকে বলেছিলেন অনেক কিছু। সম্প্রতি আপনার যে গানটি জুলাই গণ অভ্যুত্থানের সর্বোচ্চ ভূমিকা রেখেছে বলবো, দেশটা তোমার বাপের নাকি, এবং এই গানটি কিন্তু আপনার শুরু করেছিলেন জাসাসের যে সম্মেলন ছিল 2021 সালে, সেখান থেকে। 22 ডিসেম্বরের 3 তারিখে রাজশাহীতে একটা প্রোগ্রাম হয়। এটা আমাদের একটা ছোট বোন ছিল, রুকসার, ওই প্রথমে গাইছিল। আমরা যখন যুবদল ছাত্রদলকে নিয়ে গোটা বাংলাদেশ কাজ করছি, তখন যখন আমরা ওই শিল্পীটাকে পেলাম না, তখন আমরা চিন্তা করলাম গানটা তো মরে যেতে পারে না। মৌসুমীকে টেট করলাম, গোটা বাংলাদেশকে গান গাওয়ালাম, তারপরে ওকে ট্র্যাকে নিলাম। আজকে মৌসুমী গোটা বাংলাদেশ না, গোটা সারা বিশ্বে হিট। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হবে না রে কাম, ও বাছারাম। এই গানটি গাইতে গিয়ে বা এই গানটি শুরু করতে গিয়ে আপনাদের অনেক ঝামেলা পোহাতে হয়েছে, সেই সম্পর্কে জানতে চাই। আমরা 5 তারিখের পরে মানে 5 আগস্টের পরে যে আমরা যে এখন জীবনটা পার করছি, আমি মনে হয় যে এটা একটা এক্সট্রা টাইম পার করছি। যেমন হয়তো আপনার দর্শক শ্রোতা মনে করবে যে ইথুনবাবু কেন সানগ্লাস পরে আছে। প্রথম প্রশ্ন আসবে যে এই কালো। এমনিতে আমি দেখছি, আমি যত টিভিদেরকে চ্যানেলদেরকে আমি দিয়েছি, ওখানে কিছু সংখ্যক লোক আমাকে খুব সুন্দরভাবে গালিগালাজ করে, দালাল মালাল সব কিছুই বলে। ছেলেটা কি অন্ধ, ছেলেটা কি কানা, চোখটা খুব বাজে অবস্থা, এটার জন্যই সানগ্লাসটা পড়তে হয়। এই যে চোখটির অবস্থা দেখালাম। তো যারা গালি দেন, মা বোন না দিলেই ভালো লাগবে। সেই সময়ে আপনার জীবনযাপন কেমন ছিল? এবং আমরা কিন্তু আপনাকে মাঝে মাঝে শাহবাগেও দেখেছি। 1 আগস্ট মনে হয় আমরা ছিলাম হচ্ছে ইয়েতে, রামপুরাতে। তখনই ওই টেয়ারসেল মিয়াসেল, তারপরেও কিন্তু অপারেশন হয়েছিল আমার। এটা 4 আগস্ট রাত্রি 12:30টায় ছিলাম শাহবাগে। আমরা গান করেছিলাম মোট 40টা, আমরা এখনো করছি। লাস্ট গান চলে আসবে এখনই খুব তাড়াতাড়ি। যারা বেহুদ্দা দেশ নিয়ে একটু নড়াচড়া করবে তাদের বিরুদ্ধে গান করতে হবে আমাদের। কিন্তু আমরা খালি একা গান করি, শান আসছে। এই 5 আগস্ট যদি আজকে না হতো, এতদিনে 100 জনের মৃত্যু হতো, ফাঁসি হতো, লক্ষ লক্ষ লোক জেলে থাকতো, ঘর থেকে লোকজন বাড়ি করে নিয়ে মানুষকে মেরে ফেলতো, আমাদের তো অস্তিত্বই থাকতো না। প্রশাসনিকভাবে আপনার পরে চাপ কেমন ছিল?
আমরা 33টা বাড়ি চেঞ্জ করছি খালি মৌসুমীর। আমি যখনই শুনছি যে মৌসুমীকে এখান থেকে ধরতে পারে। জাসাসের বাকি যে সঙ্গীত শিল্পী বা অন্যান্য শিল্পীরা তারা কোথায় ছিল? তারা কেন এই আন্দোলনের সম্মুখ সারিতে আসেননি? তারা কেন আসেনি, যেমন আমরা রুকসারকে ডাকছিলাম, রুকসার আসেনি তার নিজস্ব ব্যক্তিগত কারণে, তখন হয়তো ভয় পাইছিল বা অমুক সমুক হ্যানত্যান। 6 আগস্ট বিকেলে আপনাকে সাদা পোশাকে খুব উৎফুল্লভাবে দেখা গেছে মগবাজার মোড়ে, এবং আপনি খুব আপ্যায়ন করছিলেন, নিজেও খাওয়া দাওয়া করছিলেন। এর আগে যত মিডিয়াতে আপনাকে আমরা কালো পোশাকে দেখেছি এবং আজ আবার দেখছি সাদা কালোর মিশ্রণ, এই সম্পর্কে আমি একটু জানতে চাই। আসলে আনন্দটা ছিল অন্যরকম, যে 5ই আগস্ট সকালবেলায় আমরা যখন 4ই আগস্ট রাত্রির বেলায় শাহবাগের মোড়ে ছিলাম, তো অনেক ছাত্রছাত্রীদের মাঝে আমি গান গাচ্ছি, আপনাদের অনেক টেলিভিশন আমাদের কাছ থেকে সাক্ষাৎকার নিচ্ছে, ইয়ে করছে। তো রাত্রি তখন 12:30 বাজে। আমার কি মনে হলো আমি লাইভ করলাম। এই যে লাইভটা করার পরে যে কি বিপদে পড়লাম, বাসা থেকে ভাই বোন আত্মীয় স্বজন এখান থেকে সেখান থেকে সব তো ফোন শুরু করছে। আমি তো ফোন খুলেছিলাম না, কোনোদিনই খুলেছিলাম না। কেন মনে হলো ফোন নিয়ে যাব, খুলে ফেলবো, যে আছে কপালে দেখা যাবে। তো ওইখান থেকে আমরা চিল্লাই বললাম ইনশাল্লাহ সকালবেলা দেখা হবে 5 তারিখ। আল্লাহর কি কাজ দেখছি, সকালবেলায় 5 তারিখে ঠিকই কাজ হয়ে গেছে। এখন এই আনন্দটা আমি, মৌসুমি, পরাণ, তারপরে আমাদের মুন্না, আমাদের মিজান, আমাদের ছেলে পেলে, মানে অনেকজন, অনেক, আমার বাসার নিচে শ লোক, আর এই সর্বনাশ। এই আনন্দটা আসলে বলে বোঝানো যাবে না। সাদা ড্রেসের আনন্দ ছিল যে আমি আসলে মুক্ত হলাম, পায়রা হলাম, মুক্তি পেলাম। মনে হচ্ছে মৃত্যুর হাত থেকে বেঁচে আসলাম। যেখানে মানুষকে গুম করা হয়, খুন করা হয়, আয়না ঘরে রাখা হয়, লাশ এখানে পাওয়া যায় না, মামলা হামলা, তো ওই ভয়টা থেকে তখন আমি একটু রেহাই পাইছিলাম। যে মনে হলো যে এবার মনে হয় এটা থেকে বাঁচবো, তারপর দেখা যাবে কিসের কী হয়। তো ওই দিনটা ছিল স্মরণীয় দিন। আমি এখনও বলছি 5 তারিখটা কিন্তু একটা আল্লাহ রাব্বিল আলামিনের একটা অশেষ রহমতের দিন আমার কাছে মনে হয়। কারণ এই স্বৈরাচার 15 বছর যে অত্যাচার, মানুষের বাচ্চাদের 4 বছর বাচ্চাকে গুলি করে মারা, এইগুলা চিন্তা করতে গেলে, বলতে গেলে আমার ভালো লাগে না। এই যে হাত থেকে রক্ষা করছেন আল্লাহ রাব্বিল আলামিন, এই যে এদের হাত থেকে, শয়তানদের হাত থেকে, এটার জন্য আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকর। বাংলাদেশের সঙ্গীতাঙ্গন জুড়ে আপনি আছেন। আপনার যে ও প্রিয়া তুমি কোথায়, তার মাধ্যমে আসিফ আকবর তৈরি হয়েছে। এরপরে আতিক হাসান, তাকেও আপনি একদম স্বনামধন্য করে দিয়েছেন এবং নিজেও গান গেয়েছেন। নিজে এত এত শিল্পী তৈরি করলেন, সে বিষয়ে আপনার অনুভূতি কি? ও প্রিয়া তুমি কোথায় আসিফ, যখন এই গানটা প্রথমে বলছিলাম পলাশকে গাওয়ার জন্য, পলাশ বললো যে বাবু ভাই এটা তো একটু কেমন যেন হলো এটা। তখন সাউন্ডটেকের মালিক বাবুল সাহেব বললেন অ্যান্ড্রো কিশোরকে বলেন। তো অ্যান্ড্রো কিশোরকে নিয়ে গেলাম প্রমিক স্টুডিওতে। প্রমিক্সে গিয়ে গান গাবো, দাদা গান গাচ্ছে, বুকের জমানো ব্যথা, কান্না না জলে ঢেউ ভাঙে, এই গান গাচ্ছে। যখন যাচ্ছি ওখানে, ও প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া তুমি কোথায়, এই জিনিসগুলা। দাদা বলছে বাবু বন্ধ কর। দাদা মানে অ্যান্ড্রো কিশোর। আমি দাদা কি চল একটু বাইরে যাই। তো দাদা বাইরে এসে বলতেছে বাবু শুন, গানটা কিন্তু চমৎকার, আমার হচ্ছে না, আমার গাওয়াটা হচ্ছে না, এখানে একটা দরদ ভরাট গলা লাগবে। তাহলে পলাশ গাইল না, অ্যান্ড্রো কিশোর গেল না, কিন্তু পলাশ আর অ্যান্ড্রো কিশোর যদি গায়ে দিত গানটা, তাহলে কি আজকে আসিফ হতো? এটাও কিন্তু আমি দর্শকের সামনে কিন্তু বলে রাখলাম। তো আল্লাহ যদি কাউকে ভালোবাসে, এই জন্য অহংকার পতনের মূল। আমি সবসময়ের জন্য বলি যে অহংকার করা যাবে না। তারপরে বড় ব্যথা দিলে অঞ্জনা রানার অঞ্জনা যখন গান দিলাম, বড় ব্যথা দিলে তুমি আমায় অঞ্জনা, সুখে থেকো ভালো থেকো অঞ্জনা, এই গান গাওয়ার পর তো মনের গানে আমার উপর খেপে গেল যে ওদের অঞ্জনা। তো আমি বললাম যে ভাই আমার প্রিয়া নিয়ে তো সবাই গান করছে, অমুক নিয়ে সবাই গান করছে, অঞ্জনা কি তোমার বাপের সম্পত্তি নাকি? কারো বাপের সম্পত্তি হয়, কারো হয় না। তো যাই হোক, এখান থেকে নিয়ে সেই ছেলেটা আসলো। তারপর বাবলু আছে, বিপাশা আছে, আমাদের নতুনভাবে আসলো। রিটার্ন টিকিটও আমাদের করা ছিল, বদমাইশ মহিলাটা গাইছিল। আপনার প্রথম অ্যালবামের একটু গান শুনতে চাই এবং আপনার জীবনের ভালোবাসা সম্পর্কেও জানতে চাইব। আমার জীবনের প্রথম অ্যালবাম ছিল হচ্ছে তোমার প্রতীক্ষায়। গানটা ছিল এরকম, তোমার প্রতীক্ষায় কাটিয়ে দেব অনন্তকাল, চোখের জলে ভাসিয়ে দেব আমার এ গান,
দারে 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 ডা আর কেউ নাই, কি যেন একটা গানটা করছে, অনেক দিন আগের গান, সেই 94-95-এ। আপনি সবসময় খুব মানে স্ট্রেট কথা বলেন, এই যে ইমোশন এবং স্ট্রেট এর মধ্যে সমন্বয়টা কিভাবে হয়ে যায়? এত নির্মাণ কিন্তু এত রুক্ষতা। আজকে কিন্তু আমি কোনো রকম খুব হালকা করে কথা বলছি, সবাই বলে যে ইথুন বাবু কি হয়েছে যে আজকে হালকা হালকা করে কথা বলছে। সবসময় মেজাজের উপরে একটা নির্ভর করে, অনেক কিছু পরিস্থিতির উপরে অনেক কিছু নির্ভর করে। মুড কিন্তু সারাদিন, যেমন সপ্তাহে 7 দিন, সপ্তাহে 7 দিন নিয়েও আমার গান আছে। তো কি গান? সপ্তাহে 7 দিন কিভাবে কাটে আমার দেখে যাও বন্ধু, দেখে যাও। না, আমি বলি সুরে করতে গেলে, না না, গান গান গাবো তো, আমি গেয়ে দেবো, আমি আপনাকে গান গেয়ে দেবো, অসুবিধা নেই। তো গান যে কত লিখেছি না, সবচেয়ে মজার বিষয় যে আমি নিজে কত গান লিখেছি নিজেই জানি না, কত গান সুর করছি নিজেই জানি না। একটা একটা অদ্ভুত ব্যাপার আছে যে যারা স্বনাম ধন্য এবং স্বনাম মানে সুনাম খ্যাত যাদের, তাদের প্রত্যেকের উইকিপিডিয়া আছে। আমি গত কয়েকদিনে আপনার কোনো উইকিপিডিয়া খুঁজে পাইনি। কেন এই উদাসীনতা? এটা হয়তো হবে, সময় হয়তো হয়নি, অনেকেরই হয়েছে, বাচ্চা কাচ্চাদের হয়ে গেছে, আসিফ ভাইও করছে, আমার সবাই করছে, আমাদের হয়তো সময় হয়নি এখনো। আমি সময়কে খুব ভালোবাসি, সময় যেদিন আমাকে বলবে সেদিন হবে ইনশাল্লাহ। কারণ আমি তো কোনোদিন চিন্তাই করিনি যে আমি বাপটা, দেশটা তো আমার বাপের নাকি, করছো ছলা কলা, এটা গোটা বিশ্ব নিয়ে নেবে হবে, এই গানটা দাঁড়ায় যাবে একটা হাতিয়ার হয়ে দেশের জন্য। তখন যে তীব্র আন্দোলনের সাথে এই গানটিকে সমন্বয় করা হয়েছিল এবং ব্যাকড্রপে সবসময় এই গানটি বাজতো, এখন কেমন অনুভূতি হয়? আমার সবচেয়ে ভালো লাগতো যদি আমি একটা গুলি খেয়ে মারা যেতাম, আবু সাইদের মতো বা মুগ্ধের মতো বা ফয়সালের মতো। এখন যে ইথুন বাবু সবার মনে মনে অন্তরে শিল্পসত্তায় আছে, সেই ইথুন বাবু ফাইটার হয়ে মারা যেতে চায়, কেন এরকম তার ইচ্ছে? ফাইটার হয়ে না, আমি যদি যুদ্ধে মারা যেতাম, আমি যদি 5ই আগস্টের আগে মারা যেতাম, আমার মনটা বেশি শান্তি পেত। কারণ আমরা তখন একজন স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছি, তখন একজন ফাঁসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে যুদ্ধ করেছি। আর এখন 5ই আগস্টের পরে মনে হচ্ছে আমরা নিজেরা যুদ্ধ করছি, এই জিনিসটা খারাপ লাগছে। এই জন্যই ওখানে যদি একটা গুলি খেয়ে বা গুম হয়ে বা নাড়ি ভুড়ি বের করে চোখ টোক তুলে নিয়েও মেরে ফেলতো, তাও তো শহীদ হতাম। দেশের জন্য শহীদ হতে পারলে আমার মনে হয় বেশি খুশি হতাম, আমি এখনও বলছি। সবসময় দেশের যখন ক্রান্তিকাল আসবে, আমার মনে হয় শিল্পীদের ঐক্যমত হওয়া উচিত। কারণ আমরা 1971, 69 বা 52-তে কিন্তু সঙ্গীত এবং সংস্কৃতির মাধ্যমে উজ্জীবিত করেছিলাম আমাদের শিল্পীদেরকে, যা আপনি আবার এসে 24-এ করলেন। আমাদের অনেক শিল্পীরা মারা গেছে, তাদের কোনো রকম সম্মান দেওয়া হয়নি বা তাদেরকে কদর করা হয়নি, যার জন্যই গানের প্রতি মানুষের একটা অনীহা তৈরি হয়ে গেছিল। যেটা পার্শ্ববর্তী দেশ হয়তো গান নিয়ে খুব বেশি চর্চা করে বা তাদের মধ্যে একটা ফিলিংস আলাদা থাকে, তারা গানটাকে নিয়ে ব্যবসা করে, গোটা সারা বিশ্বে তারা হিন্দি অমক সমক দিয়ে ব্যবসা করতেছে। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিটা চলচ্চিত্র থেকে শুরু করে আমাদের গান পর্যন্ত, অডিও লাইনের গান পর্যন্ত কেউ নাই এখন সেভাবে। কারণ কেউ কারো গান করতে চায় না। একটা গান করতে গেলে এখন একটা ইউটিউবের জন্য গান করতে গেলে অনেক খরচ হয়। এই যে জনপ্রিয় গানটি লিখলেন দেশটা তোমার বাপের নাকি, এই গানটির কথায় এই ধরনের কথা মাথায় কখন এসেছিল? দেখেন, আমরা যখন পালাইছিলাম, আমরা তো 15 বছর যুদ্ধ ময়দানে ছিলাম। 12 সালেও কিন্তু আমাদের অনেক কটা গান ছিল। আমাদের পরাণ গাইছে ওইখানে, ওখানে গান গাইছে, মুনিয়ামুন গান গাইছে, রেখা গান গাইছে, স্বীকৃতি গান গাইছে, পলাশ গান গাইছে। সবাই কিন্তু আমাদের ওই 12 সালের কথা বলতেছি, তখন আমাদের আন্দোলনের সময় আমরা কিন্তু তখন থেকে কিন্তু আমরা গান করি, মানে আন্দোলনের সাথে। বিশেষ করে পরাণের গান অনেক বেশি ছিল তখন। ভয় নেই মা ভয় নাই, আমরা হাত দুটো দাও বাড়িয়ে, হ্যাঁ। তো এই গানগুলো তখনই আমরা করেছিলাম। তো এইসব আসলে বলতে গেলে অনেক কথা বলতে হবে, আমি এসব বলতে চাই না। আসলে এতই 15 বছরে এতই জুলুম, অত্যাচার, মামলা হামলা, খুন খারাপি, উন্নয়নের নামে চাঁদাবাজি, টাকা পাচার, অমুক সমক, আমি খুব টেনশানে ছিলাম। আর যখন টিভি কোথাও দেখতাম, বলতাম আমার দেশের, এটা আমার বাপের। আপনার কানের দুলটাও বলে ওটার বাপের। মোবাইল আপনার বাপের, জয়ের দেয়া মোবাইল।
অমুক সমক হ্যান ত্যান সব কিছুতেই খালি ওদের 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 দেশের জন্য কোনো চিন্তা ছিল না। আর ওনাকে দেখলে না ঘৃণা লাগতো। এক সময় হয়তো ভালো লাগতো দেশের প্রধানমন্ত্রী হিসাবে, পরে যখন প্রধানমন্ত্রী হিসেবে দেখতে গেছি, তাকে চিন্তা করতে গেছি, সে তখন ঘৃণার পাত্রে পড়ে গেছে। তখন থেকে আমরা লিখছিলাম, দেশ নিয়ে করছে যন্তর মন্তর, কাচ্ছে মাটি কাচ্ছে অন্তর, আজ দেশের মানুষ জেগে উঠেছে, ওরে আজ দেশের মানুষ জেগে উঠেছে, দেশের মানুষ জেগে উঠেছে, করছে তারা প্রতিবাদ, দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ, দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ, ধর 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 চোরদের ধর, জনগণ করছে প্রতিবাদ, ধর 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 চোরদের ধর, জনগণ করছে প্রতিবাদ, দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ, দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ। এগুলো কিন্তু আমরা কিন্তু ভোটের আগেই করছি ওদের। এই নির্লজ্জ নারীতে আপনি কি মেসেজ দিচ্ছেন? না, আমি কেন দেশটা তোমার বাপের গানটা লিখছিলাম সেই ক্ষেত্রটা আমি আনার চেষ্টা করছিলাম। তো যখন সব কিছুতেই একজন ফ্যাসিস্ট, খুনি, স্বৈরাচারী, ডাইনি, যা বলবেন তাকে, সব কিছুতে মানাবে ওকে, সব কিছুতে ওদের বাপের 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 বাপের, তখনই আমার রাগ হয়েছে। আমি 2022 সালে তখন আমি চিন্তা করছি, ঠাস করে আমার তো গান লিখতে আবার টাইম লাগে না। আমি না, দেশটা তোর বাপের নাকি? তখন নিয়ে বসলাম, দেশটা তোমার বাপের নাকি, করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। এটা গাইতে অনেকেই চায়নি প্রথমে, যে শিল্পীটার কথা বললাম রুকসার, ও কিন্তু গাইতেই চায়নি, ভাই যা কী হবে। আমি যে চল গেয়ে দে, উপরে আল্লাহ আছে। তারপরে আর আসেনি বলেই কিন্তু মৌসুমি আজকে বাম্পার টাম্পার হিট। তো আমার কথা হইতেছে যে দেশটা আমাদের সবার, দেশটাতে যে যাই করবে এই গানটা গিয়ে দাঁড়ায় যাবে। যে সরকার এসে ফেজলামো করবে তখনই বলা হবে দেশটা তোমার বাপের নাকি। আপনি খেয়াল করে দেখবেন, খালি অন্তরাতে গিয়ে কথা চেঞ্জ করে দেবো, ওই দেশটা তোমার বাপের নাকি চলে আসবে। ইন্ডিয়াতে দেখেন, ভারতে দেখেন, সব কলকাতায় দেখেন, শ্রীলঙ্কায় দেখেন, পাকিস্তানে দেখেন, এই গান নিয়ে কিন্তু সবাই মাতামাতি করছে, হিন্দোল পড়ে গেছে। হিন্দোল বলছে। সবচেয়ে মারাত্মক ব্যাপার হচ্ছে, সবচেয়ে মারাত্মক কোনো এক টেলিভিশনের বড় একজন মানে বড় এক ব্যক্তি আমাকে বলতেছে যে ইন্ডিয়ার বাপের ক্ষমতা নাই, কলকাতার বাপের ক্ষমতা নাই, এই টাইপের কথা দিয়ে কোনো গান লিখতে পারে, এই জন্যই আপনার গান বাজাচ্ছে তারা। এটা তো আসামের সুরটাকে করে আমরা ওটাকে আমরা ফেলে দিয়েছি, ফেলে দিয়ে এটাকে একটা অন্যরকম মেসেজে নিয়ে আসছি। ওখানকার ধুন আর আমাদের ধুনের মধ্যে আলাদা। মনে রেখো যুদ্ধ করে এই যে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি, ভয় দেখিয়ে হলো না রে কাম। এই যে আমাদের বিটপিন গুণা, ওটা তো মেলও ছিল, ওইখান থেকে আমরা বেরিয়ে আসছি, কিন্তু ধুনটাকে রাখছিলাম, সুরটাকে রাখছিলাম, কিন্তু ওইটাকে ভেঙে দিয়েছি আমরা, পুরা ভেঙে দিয়ে কিন্তু আমরা কাজ করছি। ওসের সাথে কিন্তু মিল নাই, তবে কোথায় গিয়ে আবার মনে হবে মিল আছে। সুরটা হচ্ছে কি, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। আপনি যদি আজানও দেন ওইখানে আসবে, বাইরে যেতে পারবেন না। আপনি যদি গানও করেন এর বাইরে যেতে পারবেন না, এই গ্রামের বাইরে যেতে পারবেন না আপনি। এটাকে ভেঙে 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 মনে করেন যত রকম সারগাম বলেন, আপনার যা কিছুই বলেন, সব কিছু তৈরি কিন্তু এখান থেকে 7টা সুরের মধ্যে। 7টা সুরের বাইরে আপনি যেতে পারবেন না। খ্যাত অখ্যাত এত শিল্পী তৈরি করেছেন, মনে করে বলতে পারবেন যে আপনি আসলে কত শিল্পীর সঙ্গীত গুরু? এটা বলতে পারবো না, এখন কাকে কী করবো। গান লিখেছি কত সেটাই মনে নাই, সুর করেছি কত সেটাই মনে নাই, অনেকে গান লিখে দিয়েছি কত, কোনো কিছুই মনে নাই। মানে এখনও তাই করি, এখনও আমার হাতে তৈরির মধ্যে আছে। রানা নামে টিকাতুলের একটা ছেলে আছে, ও গাবে, ওর গানের নাম 1 মিনিট। এবার মনে হয় এই রোজার মধ্যে দিয়ে দেবো 1 মিনিট গানটা। পরাণের তো গান আছেই, তারপরে আমাদের মৌসুমীর গান আছে, তারপরে এবার আরেকটা নতুন একটা ছেলে আসবে, ওটাও একটা মজাদার গান, একটা পাখি নিয়ে একটা গান আসবে। অনেকের গান করতেছি, মানে সিরিয়ালি সময় পাইতেছি না, সবচেয়ে মারাত্মক বিষয়। এই যে এত বিখ্যাত একজন মানুষ, বিশিষ্ট সঙ্গীত পরিচালক, কিন্তু আপনাকে সবসময় দেখা যায় টকে চা খেতে বা কোনো রাস্তার পাশের দোকানে বসে দিব্যি মানুষজন নিয়ে খাওয়া দাওয়া করছেন, কোনো রাগ ঢাক টাটবাট নেই ওখানে। এই যে আপনি টঙে বসে থেকে চা খাবেন, আপনার সাথে দুটো গল্প করব, সবাই মিলে থাকবো, অহংকার করতে একজন পালাই গেল, দেশটা 15 বছর চিফুয়ে মুশে খেয়েতে পালাইলো। তো অহংকার পতনের মূল, অহংকার করা যাবে না। অহংকার
আল্লাহ পাক পছন্দ করে না। এই জন্যই আমি টং বলেন, ঢং বলেন, রং বলেন, যেখানে বলেন আমি আপনাদের সাথে চা খেতে পারবো, আমার কোনো অসুবিধা নেই। যখন প্রোগ্রামে যাই, লক্ষ লক্ষ লোকের সামনে প্রোগ্রাম করি, একটা ছবি তোলার জন্য আমি কাউকে না করি না, কিন্তু এত লোকজন সামলানো মুশকিল হয়ে যায়, তখন অনেকে গালি দেয়। আবার ওই যে গালির কথাটা বললাম, অনেকে গালি দেয়, ভালোবাসে, চুমা খায়, সেটা ঠিক আছে। কিন্তু যখন মনে করেন আপনি লক্ষ লক্ষ লোকের সামনে গান গাচ্ছেন, মনে করেন তারা এসে যখন নামার পরে যখন ধরছে একটা ছবি তোলার জন্য, এখন তো সেলফি হয়ে গেছে, এখন আমার এদেরকে না দিলে আবার মনে কষ্ট হয়, আবার দিতে পারলাম না সেটাও কষ্ট হয়। আবার যেহেতু যখন ছোট ছোট ছেলেপেলেদেরকে কোলে নিয়ে করি, তাদের মারা আবার প্রথমে ফোন করে যে আপনি তো আমার ছেলেকে জাদু করে ফেলছেন। এই যে জামালপুরের কিছু ঘটনা আছে, এইগুলো করতে হবে, এদেরকে একটু নিয়ে আসতে হবে। এই অহংকার করা যাবে না। ঢং টং 5 স্টার থেকে শুরু করে সুপার স্টার এবং মাটি স্টার পর্যন্ত গান গাইতে হবে। দর্শক, আমরা কথা বললাম বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইথুন বাবুর সাথে, এবং তার কাছে আমাদের প্রত্যাশা অনেক, তার অনেক অনেক গান আসুক, যা শ্রোতা নন্দিত হবে, দর্শক নন্দিত হবে এবং ভালোবাসায় ভরে যাক, দেশের সাথে তিনি থাকুক, এই প্রত্যাশা। সুমনা সুমি, ৭১, ঢাকা।